বন্ধুরা, এই সত্য ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরের, যেখানে একটি ছোট গ্রামের প্রান্তে একটি পুরনো বাড়িতে বসবাসকারী একজন সাধারণ দিনমজুর শঙ্কর তার স্ত্রী কবিতার সাথে জীবনের প্রতিটি দিন কোনো রকমে পার করছিল। কিন্তু তার হৃদয়ের ভেতর এমন একটি স্বপ্ন লালিত হচ্ছিল যা তার দারিদ্র্যের চেয়েও অনেক বড় ছিল। এমন একটি স্বপ্ন যা সে নিজে পূরণ করতে পারত না, কিন্তু চাইত যে তার স্ত্রী তা সত্যি করে দেখাক। শঙ্কর খুব বেশি শিক্ষিত ছিল না, শুধু সামান্য লেখাপড়া জানত, কিন্তু জীবন তাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিল। সে বুঝে গিয়েছিল যে যদি মানুষকে তার ভাগ্য বদলাতে হয়, তবে শিক্ষাই সবচেয়ে বড় সম্বল। আর এই কারণেই সে দৃঢ়প্রতিজ্ঞ হয়েছিল যে যাই হয়ে যাক না কেন, সে কবিতার পড়াশোনা কখনো থামতে দেবে না, এমনকি এর জন্য যদি তাকে নিজের সমস্ত সুখ বিসর্জন দিতে হয়। কবিতা পড়াশোনায় মেধাবী ছিল, তার চোখেও কিছু হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে অনেক সময় তার মনে হতো এসব শুধু একটি স্বপ্নই থেকে যাবে, কারণ বাড়িতে দুবেলার খাবার জোগাড় করাও সহজ ছিল না। কিন্তু যখনই সে হার মানতে শুরু করত, শঙ্কর তাকে সামলে নিত এবং বলত, তুই শুধু পড়, বাকি সব আমি দেখে নেব। শঙ্কর সকালে সূর্য ওঠার আগেই কাজে বেরিয়ে পড়ত। সারা দিন ইট বইত, মাটি তুলত এবং সন্ধে পর্যন্ত তার শরীর পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ত। কিন্তু তার মুখে কখনো কোনো অভিযোগ থাকত না, কারণ সে প্রতিদিন তার স্বপ্নের এক ধাপ কাছাকাছি পৌঁছচ্ছিল, আর সেই স্বপ্নটি ছিল কবিতার সাফল্য। অনেক সময় এমন হতো যে বাড়িতে খাবার কম পড়ত, তখন শঙ্কর চুপচাপ নিজের ভাগটা কবিতাকে দিয়ে দিত এবং নিজে জল খেয়ে ঘুমিয়ে পড়ত। যখন কবিতা তাকে জিজ্ঞেস করত, তখন সে হেসে বলে দিত যে আমি বাইরে খেয়ে নিয়েছি, কিন্তু তার মিথ্যে হাসির পিছনে লুকিয়ে থাকা সত্যটা শুধু সেই জানত। ধীরে ধীরে গ্রামের লোকেরাও তাদের জীবন দেখতে শুরু করেছিল। কিছু লোক শঙ্করের প্রশংসা করত যে সে তার স্ত্রীর জন্য এত কিছু করছে, কিন্তু কিছু লোক তাকে নিয়ে মজা উড়াত আর বলত যে একজন দিনমজুরের বউ অফিসার হবে, এসবই ফালতু স্বপ্ন। কিন্তু শঙ্কর কখনো কারো কথায় কান দেয়নি, সে শুধু নিজের কাজে লেগে থাকত। সময় বয়ে চলল এবং কবিতা তার স্কুলের পড়াশোনা শেষ করে ফেলল। এবার তাকে আরও পড়াশোনা করার জন্য শহরে যেতে হবে। এই সিদ্ধান্তটি সহজ ছিল না, কারণ এর জন্য বেশি টাকার প্রয়োজন ছিল, আর তাদের কাছে আগে থেকেই কিছু ছিল না। একদিন রাতে যখন দুজনে উনুনের পাশে বসেছিল, তখন কবিতা ধীরে ধীরে বলল যে সে শহরে গিয়ে পড়তে চায়, কিন্তু টাকার চিন্তা তাকে বাধা দিচ্ছে। শঙ্কর কিছুক্ষণ চুপ রইল, যেন সে নিজের ভেতরে কোনো বড় সিদ্ধান্ত নিচ্ছিল। তারপর সে ধীরে ধীরে বলল, তুই শুধু পড়াশোনা কর, টাকার চিন্তা করিস না। আর পরের দিন থেকেই সে তার পরিশ্রম দ্বিগুণ করে দিল। এবার সে দিনের পাশাপাশি রাতেও কাজ করতে শুরু করল। তার ক্লান্তি বেড়ে যাচ্ছিল, কিন্তু তার মনোবল তার চেয়েও বেশি মজবুত হচ্ছিল। কয়েক মাসের মধ্যে সে কোনো রকমে টাকা জোগাড় করল এবং কবিতাকে শহরে পাঠানোর প্রস্তুতি নিল। যেদিন কবিতা যাবে সেদিন দুজনেরই হৃদয়ে ভারাক্রান্ত ছিল, কিন্তু মুখে ছিল নিরুপায় হাসি। শঙ্কর তার হাতে একটি ছোট্ট ব্যাগ দিল এবং বলল, শুধু এগিয়ে যেতে থাকিস, পিছনে ফিরে তাকাস না। বাস চলতে শুরু করল। কবিতা জানালা দিয়ে শঙ্করকে দেখছিল, তার চোখে জল ছিল এবং হৃদয়ে একটি প্রতিজ্ঞা ছিল যে সে কখনো শঙ্করের পরিশ্রমকে বৃথা যেতে দেবে না। আর সেখানেই দাঁড়িয়ে শঙ্কর দূরে চলে যাওয়া বাসটির দিকে ততক্ষণ তাকিয়ে রইল যতক্ষণ না সেটি চোখের আড়াল হয়ে যায়। শহরে পৌঁছে কবিতার জীবন পুরোপুরি বদলে গেল। সেখানে সবকিছুই নতুন ছিল, মানুষজন, পরিবেশ এবং জীবনযাপনের পদ্ধতিও। শুরুতে তার খুব কষ্ট হয়েছিল, কিন্তু সে হার মানেনি, কারণ বারবার তার শঙ্করের মুখ মনে পড়ত, তার পরিশ্রমের কথা মনে পড়ত, আর সেটাই তাকে এগিয়ে যাওয়ার শক্তি দিত। এদিকে গ্রামে শঙ্কর একা হয়ে গিয়েছিল, কিন্তু সে কখনো অভিযোগ করেনি। সে প্রতি মাসে কোনো রকমে টাকা পাঠিয়ে দিত, এর জন্য তাকে নিজের প্রয়োজনগুলোই কেনই না ছাড়তে হোক। তার দুনিয়া এখন শুধু একটি জিনিসের চারপাশে ঘুরত, কবিতার পড়াশোনা আর তার স্বপ্ন। বছরের পর বছর কেটে গেল এবং কবিতা তার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করে নিল। এরপর সে সিদ্ধান্ত নিল যে সে আইএএস হবে। যখন সে এই কথাটি শঙ্করকে জানানো, তখন সে খুশিতে নেচে উঠল। তার মনে হচ্ছিল যেন তার পরিশ্রম সফল হতে চলেছে। সে বিনা কোনো ভয়ে বলল, তুই নিশ্চয়ই হবি। এবার কবিতা তার পুরো শক্তি দিয়ে প্রস্তুতি শুরু করে দিল। দিন-রাত পড়াশোনা, কঠিন পরিশ্রম এবং লাগাতার সংগ্রামের পর অবশেষে সেই দিনটিও এলো যখন তার রেজাল্ট বেরোল এবং সে আইএএস পরীক্ষায় সফল হল।
এই খবর গ্রামে পৌঁছতেই চারদিকে আলোচনা শুরু হয়ে গেল। শঙ্করের খুশির কোনো ঠিকানা ছিল না। সে সবাইকে বলে বেড়াচ্ছিল যে তার স্ত্রী এখন একজন বড় অফিসার হয়ে গেছে। তার চোখে গর্ব এবং তৃপ্তি পরিষ্কার ফুটে উঠছিল, যেন তার সমস্ত পরিশ্রম আজ সফল হয়ে গেছে। এই খুশির সাথেই সময় ধীরে ধীরে এগিয়ে চলল। কবিতা এখন ট্রেনিংয়ের জন্য শহরে থাকতে শুরু করেছিল, আর শঙ্কর গ্রামে বসে প্রতিদিন তার সাফল্যের জন্য প্রার্থনা করত। দুজনের মধ্যে দূরত্ব অবশ্যই বেড়ে গিয়েছিল, কিন্তু তাদের সম্পর্কের বাঁধন এখনও মজবুতভাবে যুক্ত ছিল এবং সময় ধীরে ধীরে তার কদম এগিয়ে নিয়ে যাচ্ছিল। যাই হোক বন্ধুরা, এরই সাথে কবিতার জীবনও একটি নতুন রঙে ঢলে পড়ছিল। যেখানে আগে প্রতিটি দিন সংগ্রাম এবং অভাবে ভরা থাকত, সেখানে এখন তার চারপাশে একটি নতুন দুনিয়া গড়ে উঠেছিল। বড় বড় অফিস, সাজানো ঘর, সম্মান দিয়ে কথা বলা মানুষজন এবং প্রতিটি পদক্ষেপে পাওয়া সম্মান, এ সব কিছু তার জন্য নতুন ছিল। কিন্তু ধীরে ধীরে সে এই পরিবেশের অংশ হয়ে উঠছিল। ট্রেনিংয়ের সময় কবিতা অনেক নতুন মানুষের সাথে মেশার সুযোগ পেল। সবাই ছিল শিক্ষিত, বড় ঘর থেকে আসা এবং নিজের নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে চলা মানুষ। তাদের মাঝে থেকে কবিতারও তার পুরনো জীবনটা অনেক দূরের মনে হতে লাগল, যেন ওসব অন্য কারো গল্প, আর সে নিজে একটি নতুন পরিচয়ে ঢলে পড়ছে। শুরুতে কবিতা প্রতিটি ছোট বড় কথা শঙ্করের সাথে ভাগ করে নিত। ফোনে তার সাথে কথা বলত, নিজের পড়াশোনা, নিজের অভিজ্ঞতা সব কিছু জানাত। কিন্তু যেমন যেমন সময় কাটতে লাগল, তার কথা বলা কমে যেতে লাগল। ফোন আগে প্রতিদিন আসত, তারপর সপ্তাহে একবার, আর ধীরে ধীরে এই ধারা আরও কমে গেল। এদিকে শঙ্কর প্রতিদিন এই আশায় থাকত যে আজ কবিতার ফোন আসবে। সে প্রতিদিন সন্ধ্যায় কাজ থেকে ফিরে ঘরের বাইরে বসে পড়ত আর রাস্তার দিকে তাকিয়ে থাকত, যেন তার কারোর জন্যে অপেক্ষা আছে। যখন ফোন আসত তখন তার মুখ উজ্জ্বল হয়ে উঠত, কিন্তু এখন সেই অপেক্ষা দীর্ঘ হতে শুরু করেছিল। কবিতা এখন তার নতুন জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে তার এই উপলব্ধিও হতো না যে গ্রামে কেউ তার পথ চেয়ে বসে আছে। তার জন্যে এসব সাধারণ ব্যাপার হয়ে উঠছিল এবং অজান্তেই সে সেই সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছিল, যা তাকে এত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছিল। সময়ের সাথে সাথে ট্রেনিং শেষ হয়ে গেল এবং কবিতার প্রথম পোস্টিং একটি বড় শহরে হল। এখন সে একটি সরকারি বাংলোয় থাকতে শুরু করেছিল, যেখানে সমস্ত সুবিধা উপস্থিত ছিল, চাকর-বাকর, গাড়ি এবং সম্পূর্ণ আলাদা এক প্রতিপত্তি। এসব দেখে কবিতার গর্বও হতো এবং ধীরে ধীরে সে এই দুনিয়াটাকেই তার আসল দুনিয়া মেনে নিতে শুরু করেছিল। একদিন তার কিছু নতুন বন্ধু তার বাড়িতে এলো। কথাবার্তা চলাকালীন কেউ একজন তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করল। সেই মুহূর্তে কবিতা কয়েক সেকেন্ডের জন্য চুপ রইল। তার মনে শঙ্করের ছবি ভেসে উঠল, তার সংগ্রামের কথা মনে পড়ল। কিন্তু পরক্ষণেই সে হেসে বলে দিল, আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি একা। কথা বলার সময় তার গলায় হালকা কাঁপুনি অবশ্যই ছিল, কিন্তু সে তার মুখের ভাবে কাউকে কিছু বুঝতে দিল না। এই প্রথমবার ছিল যখন সে তার অতীতকে লুকিয়েছিল, কিন্তু এই একটি পদক্ষেপই পরবর্তীতে তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছিল। ধীরে ধীরে সে সবার কাছে এটাই বলতে শুরু করল যে সে একা, তার কোনো পরিবার নেই। আর এই মিথ্যের উপর ভর করেই সে তার চারদিকে একটি নতুন পরিচয় তৈরি করে নিল, যেখানে শঙ্করের জন্য কোনো জায়গা বেঁচে রইল না। এদিকে গ্রামে শঙ্করের এসব কথার কোনো খবরই ছিল না। সে তো আজও সেই একই সরলতায় জীবন কাটাচ্ছিল। সে শুধু এতটুকুই জানত যে তার স্ত্রী এখন একজন বড় অফিসার হয়ে গেছে এবং সে তাতেই খুশি ছিল। সে কখনো এটা জানার চেষ্টাও করেনি যে কবিতা এখন কোন দুনিয়ায় বেঁচে আছে। কিছু সময় পর কবিতার পরিচয় এক বড় আধিকারিক অভিষেকের সাথে হল, যে একই দপ্তরে কাজ করত। শিক্ষিত, বুদ্ধিমান এবং শহরের পরিবেশে মানিয়ে নেওয়া। দুজনের মধ্যে কথাবার্তা শুরু হল এবং ধীরে ধীরে এই কথাবার্তা একটি সম্পর্কে বদলাতে লাগল। অভিষেক যখন কবিতাকে তার পরিবারের বিষয়ে জিজ্ঞেস করল, তখন সে একই উত্তর দিল যে সে একা, এই পৃথিবীতে তার কেউ নেই। এবং এবার সে কোনো দ্বিধা ছাড়াই এই মিথ্যাটি বলে দিল, যেন এটা এখন তার অভ্যেসে পরিণত হয়েছে। সময় কাটতে লাগল এবং দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিল। বিয়ে খুব সাদামাটাভাবে হল, কিছু বিশেষ মানুষই এতে যোগ দিল এবং এই পুরো অনুষ্ঠানে শঙ্করের নাম পর্যন্ত নেওয়া হল না, যেন সে কখনো কবিতার জীবনের অংশই ছিল না। এদিকে শঙ্কর শুধু এতটুকুই জানতে পারল যে কবিতার চাকরি হয়ে গেছে এবং সে খুব খুশি। সে কখনো ভাবেনি যে তার জীবনে এত বড় পরিবর্তন এসে গেছে।
সে আজও সেই ভরসাতেই বেঁচে ছিল যে একদিন কবিতা তাকে নিশ্চয়ই নিজের কাছে ডাকবে। কবিতা এখন তার নতুন জীবনে পুরোপুরি মেতে উঠেছিল। একটি বড় বাড়ি, একটি নতুন পরিবার এবং একটি নতুন পরিচয়, যেখানে তার পুরনো সম্পর্কের কোনো জায়গা ছিল না। আর সে ধীরে ধীরে তার অতীত থেকে এতটাই দূরে চলে গিয়েছিল যে তা মনে রাখাও এখন আর তার জন্য জরুরি মনে হচ্ছিল না। ওদিকে শঙ্কর আজও সেই একই আশার উপর ভর করে বেঁচেছিল। প্রতিদিন কাজ করত, প্রতিদিন রাতে ভগবানের কাছে প্রার্থনা করত, যাতে তার স্ত্রী সবসময় খুশি থাকে। তার এই ধারণাও ছিল না যে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেছে। এভাবেই দিন, মাস এবং তারপর বছর পেরিয়ে গেল, এবং এই বয়ে যাওয়া বছরগুলোর সাথে দুজনের জীবন নিজেদের দিকে এগিয়ে চলল, একে অপরের কোনো অনুভূতি ছাড়াই। আর সময়ের এই দীর্ঘ সফরে তাদের মাঝের দূরত্ব এখন শুধু জায়গার ছিল না, বরং মনেরও হয়ে গিয়েছিল। আর এই অদেখা দূরত্বই ধীরে ধীরে এমন এক শূন্যতা তৈরি করেছিল যা কোনো শব্দ দিয়ে পূরণ করা সম্ভব ছিল না। কারণ যেখানে একদিকে কবিতা তার নতুন দুনিয়ায় পুরোপুরি ডুবে গিয়েছিল, সেখানে অন্যদিকে শঙ্কর এখনও সেই পুরনো সম্পর্ককেই নিজের বুকে আগলে বসেছিল। তার এই ধারণাও ছিল না যে সময় তার এবং তার স্ত্রীর মধ্যে কতটা গভীর খাদ তৈরি করে দিয়েছে। গ্রামে বসবাসকারী শঙ্কর আজও প্রতিদিন আগের মতোই পরিশ্রম করত, কিন্তু এখন তার বয়স বাড়তে শুরু করেছিল। শরীর আর আগের মতো শক্ত ছিল না, তবুও সে তার কাজে কোনো খামতি হতে দিত না, কারণ তার কাছে জীবনের অর্থ শুধু একটাই ছিল, কবিতার খুশি। আর সে এই চিন্তার সাথেই বেঁচেছিল। একদিন গ্রামে কেউ শহর থেকে ফিরে শঙ্করকে জানাল যে সে টিভিতে একজন বড় অফিসারকে দেখেছে যার নাম কবিতা। এই কথা শুনে শঙ্করের মুখে হাসি ফুটে উঠল। সে গর্বের সাথে বলল, ও আমার স্ত্রী। কিন্তু সামনের লোকটি তার কথাটি হালকাভাবে নিল এবং হেসে এগিয়ে গেল, যেন তার বিশ্বাসই হল না। সেদিন প্রথমবার শঙ্করের মনে হালকা একটি ইচ্ছে জাগল, কবিতার সাথে দেখা করার, তাকে নিজের চোখে দেখার। এত বছর ধরে সে শুধু তার আওয়াজই শুনে এসেছিল, কিন্তু এবার সে তাকে সামনে থেকে দেখতে চাইল, তার সেই দুনিয়াকে দেখতে চাইল যেখানে সে বসবাস করছে। অনেক রাত ভাবার পর অবশেষে সে সিদ্ধান্ত নিল যে সে শহরে যাবে, কবিতার সাথে দেখা করবে এবং তাকে না জানিয়েই তার সামনে গিয়ে দাঁড়াবে। তার মনে এক নিষ্পাপ আনন্দ ছিল যে যখন কবিতা তাকে হঠাৎ করে দেখবে তখন সে খুশি হয়ে যাবে, হয়তো তার চোখে জল চলে আসবে, আর সে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরবে। পরের দিনই শঙ্কর তার কাছে জমানো সামান্য কিছু টাকা বের করল, কিছু কাপড় একটি পুরনো ব্যাগে রাখল এবং গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সফর তার জন্য সহজ ছিল না, কিন্তু তার হৃদয়ে যে উৎসাহ ছিল তা সব ক্লান্তি পেছনে ফেলে দিচ্ছিল। শহরে পৌঁছানোর পর শঙ্করের সবকিছু খুব অন্যরকম লাগল। বড় বড় ইমারত, দ্রুত গতির জীবন এবং চারদিকে ছুটে চলা মানুষজন। সে বুঝতে পারছিল না সে কোথায় যাবে, কিন্তু সে কোনোভাবে মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে কবিতার সরকারি বাংলোর ঠিকানা খুঁজে বের করল। যখন সে সেই বড় বাংলোটির সামনে পৌঁছাল, তখন কয়েক মুহূর্তের জন্য সে সেখানেই দাঁড়িয়ে রইল। তার চোখ সেই জায়গাটি দেখে অবাক ছিল যেখানে এখন তার স্ত্রী থাকে। সে ধীরে ধীরে গেটের কাছে গেল। তার কাপড় ধুলোয় ভরা ছিল এবং মুখমণ্ডল ক্লান্তিতে নুয়ে পড়েছিল, কিন্তু মনে একটাই আশা ছিল। গেটে দাঁড়ানো প্রহরী তাকে আটকাল এবং জিজ্ঞেস করল, কোথায় যাবেন? শঙ্কর ধীর স্বরে বলল, আমাকে কবিতাজির সাথে দেখা করতে হবে, আমি তার। সে কয়েক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর বলল, আমি তার আপনজন। প্রহরী তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার অবস্থা দেখে প্রহরীর বিশ্বাস হল না, কিন্তু তবুও সে ভেতরে গিয়ে খবর দিল। কিছুক্ষণ পরেই কবিতা তার স্বামী অভিষেকের সাথে বাইরে এলো। শঙ্কর তাকে দেখা মাত্রই তার চোখ জলে ভরে উঠল। সে এগিয়ে গেল এবং ধীর স্বরে বলল, কবিতা, আমি শঙ্কর। তার শব্দের মধ্যে আপনত্ব ছিল, বছরের পর বছর অপেক্ষা ছিল এবং একটি সত্য সম্পর্কের ডাক ছিল। কিন্তু পরক্ষণেই যা ঘটল তা সবকিছু বদলে দিল। কবিতা কয়েক সেকেন্ড শঙ্করকে দেখতে লাগল। তার মুখে এক মুহূর্তের জন্য চেনার ঝলক দেখা গেল, কিন্তু তারপর সে নিজেকে সামলে নিল। সে তার আশেপাশে দাঁড়ানো লোকেদের দিকে তাকাল এবং শীতল স্বরে বলল, আমি একে চিনি না, হয়তো আপনি ভুল জায়গায় চলে এসেছেন। এই কথাগুলো শুনতেই শঙ্কর যেন পাথরের মতো হয়ে গেল। তার মনে হল যেন তার কান কিছু ভুল শুনেছে। সে আবার ধীরে ধীরে বলল, কবিতা, আমি। কিন্তু কবিতা তার কথা শেষ হওয়ার আগেই মুখ ঘুরিয়ে নিল, যেন সে তাকে চিনতেই পারেনি। সেখানে দাঁড়ানো লোকেরা এসব দেখছিল এবং শঙ্করের জন্য সেই মুহূর্তটি অত্যন্ত ভারী ছিল। তার চোখে জল চলে এলো, কিন্তু সে তা পড়তে দিল না।
সে শুধু একটি দীর্ঘশ্বাস নিল এবং পিছিয়ে গেল। সে কিছুই বলল না, কোনো প্রশ্ন করল না, কোনো অভিযোগ করল না, শুধু চুপচাপ ঘুরে দাঁড়াল এবং সেখান থেকে চলে যেতে লাগল। তার পা ভারী ছিল, কিন্তু তার মন তার চেয়েও বেশি ভারী হয়ে গিয়েছিল। গেট থেকে বেরোনোর সময় সে একবার পিছন ফিরে তাকাল, কিন্তু সেখানে এখন তার জন্য কিছুই ছিল না। যে আশা নিয়ে সে এখানে এসেছিল, সেই আশা ওই জায়গাতেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিছুটা দূরে গিয়ে সে একটি গাছের নিচে বসে পড়ল। সে তার ব্যাগ থেকে একটি পুরনো কাগজ বের করল। কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল, যেন শব্দ খুঁজছিল। তারপর সে কাঁপা হাতে তার ওপর কিছু লিখতে শুরু করল। প্রতিটি শব্দ তার হৃদয় থেকে বেরিয়ে আসছিল। লেখার পর সে আবার গেটে এলো এবং প্রহরীকে সেই কাগজটি দিয়ে বলল, যদি তিনি জিজ্ঞাসা করেন তো দিয়ে দিও। আর কিছু না বলে সে সেখান থেকে চলে গেল। এবার সে পিছন ফিরেও তাকাল না। প্রহরী কাগজটি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না এই কাগজে এমন কি আছে, তবে সে এতটুকু নিশ্চিতভাবে অনুভব করতে পারছিল যে এতে কারো খুব গভীর ব্যথা লুকিয়ে আছে। ওদিকে বাংলোর ভেতরে কবিতা নিজের ঘরে চলে গিয়েছিল। তার মুখে কঠোরতা অবশ্যই ছিল, কিন্তু হৃদয়ের ভেতরে কিছু তোলপাড় শুরু হয়েছিল, যেন কোনো পুরনো স্মৃতি তাকে ভেতরে ভেতরে টানছিল। আর সেই তোলপাড়ের মাঝেই সেই কাগজটি এখন তার হাত পর্যন্ত পৌঁছানোর অপেক্ষায় ছিল। আর হয়তো সেই কাগজটি তার জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে সামনে আসতে চলেছিল, কারণ যে সত্য থেকে সে এত বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল, তা এবার কিছু শব্দের মাধ্যমে তার সামনে দাঁড়াতে চলেছিল। আর সেই সত্য থেকে পালানো এখন তার জন্য সম্ভব ছিল না। প্রহরী ধীরে ধীরে সেই কাগজটি নিয়ে ভেতরে এলো এবং কবিতার সামনে রেখে দিল। সে শুধু এতটুকুই বলল, ম্যাডাম, ওই লোকটি যাওয়ার সময় এটি দিয়ে গেছে। আর তারপর চুপচাপ সেখান থেকে চলে গেল। ঘরে অদ্ভুত এক নীরবতা ছেয়ে গেল। কবিতা কিছুক্ষণ সেই কাগজের দিকে তাকিয়ে রইল, যেন ওটা ছুঁতেও তার ভয় লাগছিল। অবশেষে সে কাঁপা হাতে সেই কাগজটি তুলল এবং ধীরে ধীরে সেটি খুলতে লাগল। যেমনই তার চোখ ওই শব্দগুলোর ওপর পড়ল, পড়তে পড়তে তার চোখ ভিজে আসতে লাগল। প্রতিটি শব্দ তার হৃদয়ে গেঁথে যাচ্ছিল। তাতে লেখা ছিল, আমি তোমাকে নিতে আসিনি, শুধু দেখতে এসেছিলাম যে আমার পরিশ্রম কতটা উচ্চতায় পৌঁছেছে। আমি কখনো ভাবিনি যে তুমি আমাকে চিনতে অস্বীকার করবে, কিন্তু হয়তো এটাই ঠিক, কারণ এখন তুমি অনেক দূর এগিয়ে গেছ, আর আমি সেখানেই পড়ে রয়েছি। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই, শুধু এতটুকু মনে রেখো যে যেদিন তুমি প্রথমবার বই তুলে নিয়েছিলে, সেদিন আমি স্বপ্ন দেখেছিলাম যে তুমি একদিন অনেক বড় হবে। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে, শুধু আমি সেই স্বপ্নের অংশ থাকতে পারলাম না। এটি পড়তে পড়তে কবিতার হাত কাঁপতে লাগল, তার চোখ থেকে জল ঝরতে লাগল। সে কখনো ভাবেনি যে শঙ্কর কিছু না বলেও এত কিছু বলে যাবে। প্রতিটি শব্দ যেন তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। তার মনে একে একে সমস্ত পুরনো কথা ফিরে আসতে লাগল, শঙ্করের পরিশ্রম, তার ত্যাগ, তার হাসি, এবং সেই দিন যেদিন সে তাকে শহরে পাঠিয়েছিল। সবকিছু তার চোখের সামনে ঘুরতে লাগল, এবং সে উপলব্ধি করল যে সে কেমন একজন মানুষকে প্রত্যাখ্যান করেছে। কবিতা সেখানেই মাটিতে বসে পড়ল। তার হৃদয় ভারী হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল যেন সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছে, আর সেই ভুলকে এখন সে কোনোভাবেই ঠিক করতে পারবে না। এরই মধ্যে অভিষেক ঘরে এলো। সে কবিতাকে এই অবস্থায় দেখে ঘাবড়ে গেল। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? কবিতা কিছু না বলে কাগজটি তার হাতে দিয়ে দিল। অভিষেক সেটি পড়ল এবং কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তারপর সে ধীরে ধীরে বলল, তুমি খুব ভুল করেছ। এ কথা শুনতেই কবিতা আরও ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল যদি সত্যিটা সামনে আসে তবে সব কিছু শেষ হয়ে যাবে। তার গলায় অনুশোচনা পরিষ্কার ফুটে উঠছিল। অভিষেক একটি দীর্ঘশ্বাস নিল এবং বলল, সত্যি লুকিয়ে রাখলে শেষ হয়ে যায় না, বরং আরও বড় হয়ে যায়, আর আজ সেটাই হয়েছে। তার কথাগুলো কঠিন অবশ্যই ছিল, কিন্তু সত্যি ছিল। কবিতা সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিল যে সে শঙ্করকে খুঁজবে, তার কাছে ক্ষমা চাইবে, যাই হয়ে যাক না কেন। সে একটুও সময় নষ্ট না করে গাড়ি বের করল এবং সেই রাস্তার দিকে বেরিয়ে পড়ল যেখান দিয়ে শঙ্কর এসেছিল। পুরো রাস্তা তার বুক ধড়ফড় করছিল। প্রতি মুহূর্তে তাকে এই ভয় তাড়া করে বেড়াচ্ছিল যে কোথাও অনেক দেরি হয়ে গেল না তো, কোথাও সে চিরদিনের মতো তার কাছ থেকে দূরে চলে গেল না তো।
গ্রামে পৌঁছতেই সে সোজা শঙ্করের বাড়ির দিকে দৌড়ল, কিন্তু সেখানে পৌঁছে সে যা দেখল তা তাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। বাড়ির দরজা বন্ধ ছিল এবং চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছিল। আশেপাশের লোকেদের জিজ্ঞেস করার পর সে জানতে পারল যে শঙ্কর সেদিনের পর গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। কেউ জানে না সে কোথায় গেছে। এই কথা শুনতেই কবিতার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মনে হল যেন সে সব কিছু হারিয়ে ফেলেছে। সে সেখানেই মাটিতে বসে পড়ল। তার চোখের জল কিছুতেই থামছিল না। সে এবার বুঝতে পারছিল যে সে শুধু একজন মানুষকে প্রত্যাখ্যান করেনি, বরং তার জীবনের সবচেয়ে সাচ্চা সম্পর্ককে হারিয়ে ফেলেছে। অনেকক্ষণ পর্যন্ত সে ওখানেই বসে রইল। তারপর ধীরে ধীরে উঠল। তার চোখে এখন এক অন্যরকম ভাব ছিল, অনুশোচনার পাশাপাশি এক সংকল্পও। সে স্থির করে নিল যে সে শঙ্করকে খুঁজে না পাওয়া পর্যন্ত শান্তিতে বসবে না। সময় কেটে গেল। সে সব জায়গায় শঙ্করকে খোঁজার চেষ্টা করল। অনেক শহরে গেল, লোকেদের জিজ্ঞাসাবাদ করল, কিন্তু প্রতিবারই তাকে খালি হাতে ফিরতে হল। কিন্তু সে হার মানল না। এই সন্ধানেই একদিন সে একটি ছোট্ট শহরের বাসস্ট্যান্ডে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পেল, যে লোকেদের সাহায্য করছিল, অভাবীদের খাবার দিচ্ছিল। তার চেহারায় এক প্রশান্তি ছিল এবং চোখে সেই একই সারল্য। কবিতা তাকে মনোযোগ দিয়ে দেখল এবং তার শ্বাস আটকে গেল। সে ছিল শঙ্কর। সে ধীরে ধীরে তার কাছে গেল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে কাঁপা গলায় বলল, শঙ্কর। শঙ্কর তার দিকে তাকাল। কিছু মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হল। সময় যেন ওখানেই থেমে গেল। আর তারপর শঙ্করের মুখে এক হালকা হাসি ফুটে উঠল। আর সেই হাসিতে অতীতের যন্ত্রণার ছায়া অবশ্যই ছিল, কিন্তু তার ভেতর কোথাও না কোথাও এক সত্যিকারের আপনত্ব এখনও বেঁচে ছিল। কবিতা তার চোখের দিকে তাকিয়েছিল এবং সে অনুভব করতে পারছিল যে সে যে মানুষটিকে প্রত্যাখ্যান করেছিল সে আজও একই সারল্য ও সত্যতার সাথে তার সামনে দাঁড়িয়ে আছে। কবিতা নিজেকে আটকাতে পারল না। সে সাথে সাথে তার পায়ের কাছে বসে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও শঙ্কর। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমাকে ছাড়া কিছুই নই। তার গলা ভেঙে আসছিল এবং প্রতিটি শব্দ তার হৃদয় থেকে বেরোচ্ছিল। শঙ্কর ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি তাকে ওঠাল এবং বলল, এমন করো না কবিতা, তুমি এখন অনেক বড় অফিসার। কবিতা মাঝপথেই তার কথায় বাধা দিয়ে বলল, না, আমি প্রথমে তোমার স্ত্রী, বাকি সব কিছু পরে। যদি তুমি না থাকতে তবে আমি আজ এই পর্যন্ত কখনো পৌঁছাতে পারতাম না। তার চোখে এখন কোনো মিথ্যা ছিল না, কোনো ভয় ছিল না, শুধু সত্যিকারের অনুশোচনা ও ভালোবাসা ছিল। শঙ্কর কিছু মুহূর্ত পর্যন্ত চুপ রইল। সে তার চোখের দিকে তাকিয়ে রইল, যেন সে এটা বোঝার চেষ্টা করছিল যে এ কি সেই কবিতা যে তাকে প্রত্যাখ্যান করেছিল, নাকি সে সত্যিই এখন বদলে গেছে। কবিতা আবার ধীরে ধীরে তার হাত ধরে নিল এবং বলল, এবার আমি তোমাকে হারাতে চাই না। চলো আমার সাথে। আমি সবাইকে সত্যিটা বলবো, যাই হয়ে যাক না কেন। শঙ্কর একটি দীর্ঘশ্বাস নিল। তার মনে অনেক প্রশ্ন ছিল, অনেক ভয়ও ছিল, কিন্তু কবিতার চোখে যে সততা ছিল তা তার মন ছুঁয়ে গেল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি সবার সামনে আমাকে আপন করে নেবে? কবিতা এক মুহূর্ত না ভেবে বলল, হ্যাঁ, পূর্ণ গর্বের সাথে। কিছুক্ষণ নীরবতার পর শঙ্করের মুখে আবার সেই হালকা হাসি ফুটে উঠল, কিন্তু এবার সেই হাসিতে আশাও ছিল, এবং সে ধীরে ধীরে বলল, ঠিক আছে, আমি যাব তোমার সাথে। এ কথা শুনতেই কবিতার চোখে খুশির জল চলে এলো। সে প্রথমবার স্বস্তি অনুভব করল, যেন সে তার সবচেয়ে বড় ভুল শুধরে নেওয়ার রাস্তা খুঁজে পেয়েছে। দুজনে একসাথে শহরে ফিরে এলো। এবার কবিতা কারও কাছে কিচ্ছু লুকাল না। সে সবার সামনে সত্যিটা জানালো যে শঙ্কর তার স্বামী, সেই মানুষটি যে তাকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে। শুরুতে লোকেরা অবাক হল, কেউ কেউ নানা কথাও বলল, কিন্তু কবিতা কারও পরোয়া করল না। সে পূর্ণ সম্মানের সাথে শঙ্করকে নিজের সাথে রাখল এবং এবার সে সেই ভুলের পুনরাবৃত্তি করল না যা সে আগে করেছিল। কিছু সময় পর দুজনে খুব সাধারণ অথচ খাঁটিভাবে আবার বিয়ে করল, যেন তারা তাদের সম্পর্ককে এক নতুন শুরু দিচ্ছে। এবার কোনো মিথ্যা ছাড়া, কোনো ভয় ছাড়া। সময় কেটে চলল এবং তাদের জীবনে খুশি ফিরে এলো। বাড়িতে হাসির শব্দ গুঞ্জরিত হতে লাগল।
এবং কয়েক মাস পর তাদের ঘরে একটি মিষ্টি সন্তানের জন্ম হল। যখন শঙ্কর প্রথমবার তার সন্তানকে কোলে নিল তখন তার চোখে জল ছিল, কিন্তু এবার এই জল দুঃখের ছিল না, বরং খুশির ছিল। আর কবিতা পাশে দাঁড়িয়ে তাকে দেখছিল। তার মুখে স্বস্তি ছিল, যেন সে এবার তার জীবনের আসল অর্থ খুঁজে পেয়েছে। এখন তাদের বাড়িটি শুধু একটি সরকারি বাংলো ছিল না, বরং এমন একটি পরিবার ছিল যেখানে ভালোবাসা, সম্মান এবং সত্য একসাথে বসবাস করত। কবিতা নিজের জীবন থেকে এই শিক্ষা পেল যে মানুষ যতই বড় হয়ে যাক না কেন, তার কখনো সেই মানুষদের ভোলা উচিত নয় যারা তাকে ওই জায়গায় পৌঁছে দিয়েছে। আর শঙ্কর প্রমাণ করে দিল যে সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না, তা শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। এই ভালোবাসা, ক্ষমা এবং নতুন শুরুর সাথেই তাদের গল্প এখানেই পূর্ণ হয়, যেখানে একটি ভাঙা সম্পর্ক আবার জন্ম নিল এবং এবার আগের চেয়েও অনেক বেশি মজবুত হয়ে উঠল। বন্ধুরা, এই গল্প থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে মানুষ যতই বড় হয়ে যাক না কেন, তার কখনো সেই হাতগুলোকে ভোলা উচিত নয় যারা তাকে ধরে চলতে শিখিয়েছে। কারণ সফলতা যদি আপনজনদের থেকে দূরে সরিয়ে দেয়, তবে তা অসম্পূর্ণই থেকে যায়। আর সত্যিকারের ভালোবাসাই হলো তা, যা ভুল হলেও ভেঙে যায় না, বরং সঠিক সময় এলে আবার জুড়ে দেয়। কিন্তু এবার আপনারা বলুন, যদি আপনারা কবিতার জায়গায় থাকতেন, তবে আপনারাও কি আপনাদের অতীতকে লুকোতেন, নাকি সত্যকে স্বীকার করতেন? আর যদি আপনারা শঙ্করের জায়গায় থাকতেন, তবে আপনারা কি এত বড় ধোঁকা পাওয়ার পরও তাকে ক্ষমা করে দিতেন? শঙ্কর কি তাকে পুনরায় আপন করে নিয়ে ঠিক করেছে, নাকি তার নিজের জীবন আলাদা রাখা উচিত ছিল? নিজেদের মতামত অবশ্যই কমেন্টে লিখুন, এবং যদি গল্পটি মন ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং এমন আরও হৃদয়স্পর্শী গল্পের জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের বার আবার একটি নতুন গল্পের সাথে।